ম্যাডাম চালু হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় আছে হচ্ছে ট্রান্সডিউসারের সাহায্যে পরিমাপ কৌশল, অর্থাৎ ট্রান্সডিউসারের মাধ্যমে কিভাবে পরিমাপ করবা কোনো ভৌত রাশি, ঠিক আছে, তার সেই কৌশল সম্পর্কে। তো ঠিক আছে, প্রথমে আছে একটা লোড সেলের সাহায্যে ওজন পরিমাপ পদ্ধতি। তো এখানে আমি আগেই একটা লোড সেলের চিত্র অঙ্কন করছি। তো এই লোড সেলের হচ্ছে যখন এর কার্যপ্রণালী হবে তখন এর ভিতরে একটা এরকম ব্রিজ সার্কিট হবে, সেটা আর কি পাশে অঙ্কন করা আছে। তো লোড সেল দেখো, এই লোড সেলের সাহায্যে খুব ভারী লোড মাপা হয়, অর্থাৎ খুব ভারী লোড মাপার জন্য এই লোড সেল ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, যে স্টিলের একটি লম্বা, অর্থাৎ এই যে মাঝে যে ইয়েটা আছে এটা কিন্তু একটি স্টিলের বার, ঠিক আছে, স্টিলের তৈরি একটি বার বা দণ্ড সচরাচর সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এখন লোডের ওজনকে নির্দিষ্ট চাপে দণ্ডে প্রয়োগ করা হয়, আর দণ্ডের উপর আরোপিত বিভিন্ন মানের চাপে এবং প্রকৃতি পরিবর্তন হয়। আকৃতির এই পরিবর্তনকে স্ট্রেন গেজের মাধ্যমে শনাক্ত করে চাপ পরিমাপের কাজে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে যে এই লোড সেলটার সাহায্যে কি ভারী কিছু ভারী লোড মাপা হয়, অর্থাৎ কোনো কিছু যদি লোড ভারী হয় সেটা মাপা হয়, ঠিক আছে। আর এতে একটা স্টিলের তৈরি বার আছে, যে উপর থেকে যদি কোনো এই যে এটা প্রেশার, অর্থাৎ এখান থেকে যদি আমরা চাপ দেই, ঠিক আছে, এখানে আরেকটা নাম দেওয়া দরকার ছিল, এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখন কি যে খুব ভারী লোড মাপার জন্য লোড সেল ব্যবহার করা হয়। স্টিলের একটি লম্বা দণ্ড সচরাচর সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়, আর লোডের ওজনকে নির্দিষ্ট চাপে দণ্ডে প্রয়োগ করা হয়। একটা নির্দিষ্ট চাপ যদি এখানে দেয়া যায়, যে চাপে এই দণ্ডে প্রবেশ করা হয়, ঠিক আছে, প্রবেশ করা হয় এবং দণ্ডের উপর আরোপিত বিভিন্ন চাপে এর আকৃতির পরিবর্তন হয়। আকৃতির এই পরিবর্তনটাকে স্ট্রেন গেজের মাধ্যমে শনাক্ত করে চাপ পরিমাপের কাজে ব্যবহৃত হয়। এখন দেখো এর কার্যপ্রণালী দেখো, যে এখানে যে তীর চিহ্নটা আছে এস, এটা প্রেশার, অর্থাৎ এখান থেকে আমরা চাপ দিব, ঠিক আছে, এইখান থেকে আমরা কোনো বস্তুকে কি চাপ দিব, চাপ প্রয়োগ করা হয়, তবে স্টিল দণ্ড ওই অক্ষ বরাবর সংকুচিত হবে। তখন কি হবে, এই স্টিলের যে বারটা আছে সেটা অক্ষ বরাবর সংকুচিত হবে। আচ্ছা, এবং এক্স এবং ওয়াই বরাবর সম্প্রসারিত হবে। এই এক্স আর ওয়াই তখন কি হবে, সম্প্রসারিত হবে। এমনিতেই যদি উপর থেকে চাপ দেওয়া হয় ভিতরের বারটা কি সংকুচিত হয়ে এক্স ওয়াই এই দিকে যদি হয়, তো এই দিকে কিন্তু সম্প্রসারিত হবে দুই পাশে, ঠিক আছে, বাম এবং ডানে সম্প্রসারিত হবে। এখন দেখো যে এর ফলে এর রেজিস্ট্যান্স কমবে আর বির রেজিস্ট্যান্স বাড়বে, ঠিক আছে, এর রেজিস্ট্যান্স কমবে, অর্থাৎ যখন এইখানে চাপ দেওয়া হবে স্টিলের বারটা সংকুচিত হবে, এক্স ওয়াই কি সম্প্রসারিত হবে, কিন্তু সেক্ষেত্রে এর রেজিস্ট্যান্সটা কমবে আর বাড়বে, আর বি রেজিস্ট্যান্সটা কমবে, এর রেজিস্ট্যান্স কমবে আর বি রেজিস্ট্যান্সটা বাড়বে। এখন যদি ওই দুটি গেজের সাথে স্টিল দণ্ডের বিপরীত দুপাশের অপর দুটি গেজকে একত্রে সংযোগ দেওয়া হয়, দেখো যদি ওই দুটি গেজের সাথে স্টিল দণ্ডের দুপাশের স্ট্রেন গেজে দুপাশের অপর দুটি গেজকে একত্রে সংযোগ দেওয়া হয়, তবে একটা ব্রিজ বর্তনী তৈরি হবে। এই যে একটা ব্রিজ বর্তনী তৈরি হবে, এইরকম একটা ব্রিজ বর্তনী তৈরি হবে, অর্থাৎ এ এবং বি থেকে যদি আরও স্টিল দণ্ডটাকে যদি আমরা চাপ দেয় তাহলে একটা ব্রিজ
ব্রিজ সার্কিটের হচ্ছে বর্তনী তৈরি হবে। একটি সরল ব্রিজ বর্তনীর 4 গুণ বেশি সেন্সিটিভিটি সম্পূর্ণ হবে। একটি সরল ব্রিজ বর্তনীর 4 গুণ বেশি সেন্সিটিভিটি সম্পূর্ণ হবে। এভাবে লোড সেল খুব নিম্নমানের প্রকৃত চাপে ও সংবেদনশীল। আচ্ছা, এ ধরনের একটি সেন্সিটিভ স্টেন গেজ ব্রিজ সেল সহ উক্ত ব্রিজের আউটপুট সিগন্যাল প্রেশারের সমানুপাতিক পীড়ন হতে ওজন পরিমাপ বোঝা যায়। অর্থাৎ কোনো কিছুর ওজন পরিমাপ করতে হলে ওজন পরিমাপ করতে হলে এই লোড সেলের মাধ্যমে পরিমাপ করা যাবে। আচ্ছা, লোড সেলটা কি? লোড সেল হচ্ছে কি খুব ভারী লোড মাপার জন্য এই হচ্ছে লোড সেল ব্যবহার করা হয়। এর কার্যপ্রণালীটা আরেকবার দেখো, গঠন বা কার্যপ্রণালী। লোড সেলের হচ্ছে কি, যখন এস হচ্ছে প্রেশার মানে চাপ দেব, তখন এই স্টুলের বারটি সংকুচিত হবে, আর হচ্ছে এক্স আর ওয়াই বার এটা হচ্ছে সম্প্রসারিত হবে। সেক্ষেত্রে এ প্রান্তের হচ্ছে রেজিস্ট্যান্স কমবে আর বি প্রান্তের রেজিস্ট্যান্স বাড়বে। আবার যদি দুপাশের স্টেন গেজের সঙ্গে স্টিলের বারটাকে আবার চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে চাপ দেওয়া হয়, একটা ব্রিজ সার্কিট উৎপন্ন হবে। অর্থাৎ এরকম একটা ব্রিজ সার্কিট হবে। আচ্ছা, তো তোমরা অবশ্যই এই লোড সেলটা পড়বা, যে চিত্র সহকারে যদি থাকে যে লোড সেলের বর্ণনা দাও, তাহলে পরীক্ষা অবশ্যই থাকতে পারে। তো এটার কার্যপ্রণালী ঠিক এতটুকু, যে গঠন এবং কার্যপ্রণালী। আচ্ছা, এর মাঝে গঠন এবং কার্যপ্রণালী দুটোই আছে। এখন দেখো রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টরের মূলনীতি। কোনো বিশেষ পদার্থে উত্তাপের ফলে পদার্থের রেজিস্টিভিটির তারতম্যর ফলে বিদ্যুতের উদ্ভব হয়। ঠিক আছে, কোনো বিশেষ পদার্থে উত্তাপের ফলে পদার্থের রেজিস্টিভিটির তারতম্যর ফলে বিদ্যুতের উৎপন্ন হয়। যেসব ডিভাইসে এ ধরনের গুণসম্পন্ন অর্থাৎ উত্তাপের ফলে বিদ্যুতের সৃষ্টি হয় তাদেরকে থার্মোইলেকট্রিক ট্রান্সডিউসার কিংবা টেম্পারেচার ট্রান্সডিউসার বলে। এ ধরনের টেম্পারেচার ট্রান্সডিউসার হচ্ছে 4 ধরনের। একটি হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর অর্থাৎ RTD, আর হচ্ছে থার্মোকাপল, থার্মিস্টর, আর হচ্ছে আল্ট্রাসনিক। টেম্পারেচার ট্রান্সডিউসার হচ্ছে 4 প্রকার: রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর RTD, তারপরে হচ্ছে থার্মোকাপল, থার্মিস্টর, আর হচ্ছে আল্ট্রাসনিক। আচ্ছা, প্রথমে দেখো RTD অর্থাৎ রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটাকে RTDর পূর্ণ অর্থ 1 মার্কের কোশ্চেন থাকতে পারে, যে তোমরা RTDর পূর্ণ অর্থ লেখো বা পূর্ণ নাম লেখো। এটা পূর্ণ অর্থ হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। আচ্ছা, দেখো এটা কি, যেসব পদার্থের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রোধের পরিবর্তন ঘটে। যেসব পদার্থের কি তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রোধের পরিবর্তন ঘটে, যেমন প্লাটিনাম, নিকেল কিংবা অন্য কোনো রেজিস্টিভ এলিমেন্ট দিয়ে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর তৈরি হয়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জে পরিবাহীর রেজিস্ট্যান্স ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক নিম্নের সমীকরণে প্রকাশ করা হয়। অর্থাৎ সমীকরণটা এখানে হচ্ছে RT সমান R আর EF 1 প্লাস আলফা হচ্ছে ডেল টি। এখানে RT হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স, আর EF হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস রেফারেন্স তাপমাত্রার রেজিস্ট্যান্স, আর আলফা হচ্ছে রোধকের তাপমাত্রা সহ, ডেল্টা টি হচ্ছে অপারেটিং রেঞ্জ রেফারেন্স টেম্পারেচারের মধ্যে পার্থক্য। এই হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। তো এই রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টরের কিছু হচ্ছে দেখো, যে অধিকাংশ ধাতু রোধের পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট ফলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাদের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। তো এই RTDর হচ্ছে অর্থাৎ রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টরের কিছু সুবিধা আছে আর হচ্ছে কিছু অসুবিধাও আছে। তো তোমরা অবশ্যই সুবিধা অসুবিধাগুলো পড়বা। যে সুবিধাগুলো কি, প্রশস্ত রেঞ্জে RTDর
সুবিধা। এক হচ্ছে প্রশস্ত রেঞ্জে আকাঙ্ক্ষিত লিনিয়ারিটি, আকাঙ্ক্ষিত লিনিয়ারিটি। তারপরে 2 হচ্ছে প্রশস্ত অপারেটিং টেম্পারেচার রেঞ্জ, প্রশস্ত অপারেটিং টেম্পারেচার রেঞ্জ। 3 হচ্ছে উচ্চ টেম্পারেচার অপারেশন, উচ্চ টেম্পারেচার অপারেশন। অন্যান্য টেম্পারেচার ট্রান্সডিউসারের অন্যান্য টেম্পারেচার ট্রান্সডিউসারের পরিবর্তেও ব্যবহারযোগ্য। ঠিক আছে। আরটিডি হচ্ছে কি সুবিধাগুলো হচ্ছে যে প্রশস্ত রেঞ্জে আকাঙ্ক্ষিত লিনিয়ারিটি, তারপরে প্রশস্ত হচ্ছে অপারেটিং টেম্পারেচার, উচ্চ টেম্পারেচার অপারেশন, আর অন্যান্য টেম্পারেচার ট্রান্সডিউসারের পরিবর্তনেও ব্যবহারযোগ্য। এগুলো হচ্ছে আরটিডির সুবিধা। এবং দেখো এই আরটিডির কিছু অসুবিধাও আছে। আরটিডির অসুবিধা, আরটিডির কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো হলো এক হচ্ছে নিম্ন সেন্সিটিভিটি, 2 হচ্ছে অন্যান্য টেম্পারেচার ট্রান্সডিউসারের চেয়ে দাম বেশি, অন্যান্য টেম্পারেচার ট্রান্সডিউসারের চেয়ে দাম বেশি। ঠিক আছে। তারপরে হচ্ছে আচ্ছা দেখো যে সম্প্রতি আরটিডির হচ্ছে থিন ফিল্ম সেন্সর হিসেবে উন্নত করা হয়েছে, থিন ফিল্ম হিসেবে হচ্ছে উন্নতি করা হয়েছে, যাতে ছোট ছোট সিরামিক ভিত্তির উপর রেজিস্ট্যান্স ফিল্মকে সঞ্চালিত করে আরটিডি তৈরি করা যায়। আচ্ছা তোমরা হচ্ছে আরটিডি সুবিধা অসুবিধাগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরটিডি সুবিধা অসুবিধাগুলো হচ্ছে পড়বা। আর অবশ্যই লোড সেল পড়বা। লোড সেলের চিত্র সহকারে হচ্ছে গঠন প্রণালী, অর্থাৎ গঠন এবং কার্যপ্রণালী পড়বা। তারপরে হচ্ছে এর সঙ্গে এর চিত্রটাও দিতে হবে।
তো হচ্ছে আবার বলি যে লোড সেল হচ্ছে কি, লোড সেল হচ্ছে কি ভারী লোড, অর্থাৎ খুব ভারী লোড মাপার জন্য এই লোড সেল ব্যবহার করা হয়। স্টিলের একটি লম্বা কি পাত থাকে বা বার সচরাচর সক্রিয় থাকে, এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। লোডের ওজনকে নির্দিষ্ট চাপে দণ্ডে প্রয়োগ করা হয়। দণ্ডের উপর আরোপিত বিভিন্ন মাপের চাপে কি আকৃতি পরিবর্তন হয়। আকৃতির এই পরিবর্তনকে স্ট্রেন গেজের শনাক্ত করে চাপ পরিমাপের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন দেখো যে এই তীর চিহ্ন এসকে প্রেসার করে স্টিলের বারটা তখন সংকুচিত হয়, এক্স ওয়াই সংকুচিত হয়, এক্স ওয়াই হচ্ছে সম্প্রসারিত হয়। সেক্ষেত্রে এর হচ্ছে রেজিস্ট্যান্স কমে আর বি রেজিস্ট্যান্স বাড়ে। এখন যদি এই স্টিলের বারটাকে এই স্টিল গেজ দুই পাশ থেকে চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে এরকম একটা ব্রিজ সার্কিটের তৈরি হয়। ঠিক আছে, এরকম একটা ব্রিজ সার্কিটের তৈরি হয়। তবে ব্রিজ সার্কিট বর্তনী ব্রিজ বর্তনীর 4 গুণ বেশি সেন্সিটিভিটি সম্পূর্ণ। ঠিক আছে, এভাবে লোড সেল খুব নিম্ন হচ্ছে মানের প্রকৃত চাপে সংবেদনশীল। আর আরটিডির হচ্ছে সুবিধাগুলো কি, যে প্রশস্ত রেঞ্জে অনাকাঙ্ক্ষিত লিনিয়ারিটি, তারপরে প্রশস্ত অপারেটিং টেম্পারেচার রেঞ্জ, উচ্চ টেম্পারেচার অপারেশন, তারপরে হচ্ছে অন্যান্য ট্রান্সডিউসারের পরিবর্তনে ব্যবহারযোগ্য। অর্থাৎ এখানে এটা অন্য কোনো হচ্ছে টেম্পারেচার ট্রান্সডিউসার হচ্ছে পরিবর্তন করে আরটিডি ব্যবহার করা যাবে। আর অসুবিধাগুলো হচ্ছে নিম্ন সেন্সিটিভিটি এবং অন্যান্য টেম্পারেচার ট্রান্সডিউসার চেয়ে দাম কম। অর্থাৎ টেম্পারেচার ট্রান্সডিউসার যদি 4 ধরনের হয়, একটা হচ্ছে কি আরটিডি, আর বাকি 3টার চেয়ে এই আরটিডির হচ্ছে দামটা বেশি। আরেকটি আছে যে রিল্যাক্ট্যান্স পালস পিকআপের মূলনীতি। রিল্যাক্ট্যান্স পালস পিকআপের মূলনীতিটা দেখো যে এ ধরনের ট্রান্সডিউসারের শ্যাফটের গতি বা তরলের প্রবাহ পরিমাপে খুবই উপযোগী। এ নীতির হলো যদি কোনো চুম্বকের এটির নিকটবর্তী কোনো চুম্বকীয় বস্তুর গতি ফলে ক্ষণস্থায়ীভাবে চুম্বকের পরিবর্তন হয়, তবে চুম্বকের কয়েলে একটি ভোল্টেজ পালসের সৃষ্টি হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই ট্রান্সডিউসারটি স্থায়ী চুম্বক দিয়ে গঠিত, যার উপর একটি কয়েল পেঁচানো থাকে। আউটপুট ভোল্টেজ খুবই ফ্লাক্স পরিবর্তন ও এ কয়েলের প্যাচের সংখ্যার উপর নির্ভর করে। আচ্ছা, ফ্লাক্স নিম্নের বিষয়ের উপর নির্ভর করে, যেমন পিকআপ, সতেজকারী মাধ্যম, চুম্বকীয় মাধ্যম, চুম্বকীয় ক্ষেত্র, চলাচলের হার, তারপর সতেজকারী মাধ্যমের আকার। তো আউটপুট ভোল্টেজ পিকআপ হেড বা সতেজকারী মাধ্যমের দূরত্বের উল্টানুপাতিক। তারপরে আমরা নেক্সট ক্লাসে পড়ব হচ্ছে ম্যাগনেটিক ফ্লোমিটারের কার্যনীতি আর হচ্ছে ডাইইলেকট্রিক গেজের সাহায্যে তরল পদার্থের লেভেল পরিমাপকরণ। এই দুটো আমি নেক্সট ক্লাসে করাবো তোমাদেরকে। ভালো থাকিও সবাই। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ শনিবারে নেক্সট ক্লাস হবে।